শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলায় সোহেল স্বপ্নাকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। 7 দিনের মধ্যে বিচার শেষ হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কক্সবাজার আদালতে হাজিরা দিতে আসা বিএনপি নেতার 2 সহযোগীকে প্রকাশ্যে গুলি। হাসপাতালে ভর্তি এক হামলাকারীকে ধরে পুলিশে দিয়েছে জনতা। রাজধানীতে কোরবানির হাটে চাঁদাবাজির ধরন পরিবর্তন। ট্রাকের পরিবর্তে পশু প্রতি দিতে হচ্ছে 1200 থেকে 2000 টাকা। ঈদ ঘনিয়ে আসায় জমজমাট বেচাকেনা। ঈদযাত্রায় বেশিরভাগ ট্রেন ছাড়ছে সময় মেনে। স্বস্তির যাত্রার আশ্বাস সড়কমন্ত্রীর। যানবাহনের চাপ মহাসড়কে। ফরিদপুর ও টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নিহত 8। জাতীয় সংসদ ভবনে সোলার অন গ্রিড রুফটপ উদ্বোধন। উৎপাদন হবে 5 থেকে 6 মেগাওয়াট বিদ্যুৎ। জ্বালানি খাতে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী। হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে সিলেট, নোয়াখালী, ময়মনসিংহে আরও 3 শিশুর মৃত্যু। প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন রোগী। হাসপাতালে শয্যা সংকট। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি নাজমুস সাকিব। রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা এবং অপর আসামি স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। এর মধ্যে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও স্বপ্নার বিরুদ্ধে অপরাধের সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। বিকেলে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে চূড়ান্ত অভিযোগপত্র জমা দেয় মামলার তদন্তকারী কর্মকর্তা। এর আগে গত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের খাস কামরায় ফৌজদারি কার্যবিধির 164 ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দেয় প্রধান আসামি সোহেল রানা। জবানবন্দিতে তিনি স্বীকার করেন, ঘটনার আগে তিনি ইয়াবা সেবন করেন এবং এরপরে শিশু রামিসাকে ধর্ষণ এবং শ্বাসরোধে হত্যা করেন। শিশুর রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল স্বপ্নাকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। সেখান থেকে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন কামরুল হাসান জনি। জানতে চাই যে মাত্র 5 দিনে তদন্ত শেষ করলো পুলিশ। 47 পৃষ্ঠার চার্জশিটে কি কি অভিযোগ আনা হয়েছে এবং জানাবেন কি তথ্য আছে আপনার কাছে? আসলে কখন সেই অভিযোগপত্র দাখিল করা হবে এখানকার যে সিএমএম আদালতে? আপনি জানেন যে আসলে সরকার রামিসা হত্যাকাণ্ডের পরপরই আসলে খুবই দ্রুত সময়ের মধ্যে এই অভিযোগপত্র দাখিলের জন্য আসলে নির্দেশ দেয় এবং তদন্তকারী কর্মকর্তা কিছুক্ষণ আগেই সিএমএম আদালতে এই অভিযোগ দাখিল করে, যেখানে সোহেল রানাকে মূলত প্রধান আসামি হিসেবে তাকে আসলে তার বিরুদ্ধে ধর্ষণ এবং হত্যার অভিযোগ এখানে আনা হয়েছে এবং তার সহযোগী হিসেবে স্বপ্নাকে আসলে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি সিএমএম আদালত থেকেই কিছুক্ষণের মধ্যে এই যে অভিযোগপত্র এটি আসলে শিশু এবং নারী নির্যাতন দমন যে ট্রাইব্যুনাল আছে সেখানে নিয়ে যাওয়া হবে এবং আমরা জেনেছি যে সেখানেই আসলে সংশ্লিষ্ট যেই আইনজীবী তিনি আসলে কথা বলবেন এই বিষয়ে এবং আমরা হয়তো কিছুক্ষণ পরে আমরা সে বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবো। তবে এতটুকু আমরা জানতে পেরেছি যে সরকার এই বিষয়টা নিয়ে খুবই দ্রুত সময়ের ভিতর যে রায় কার্যকর করার জন্যই কিন্তু বিচারিক যেই কার্যক্রম আছে সেটি আসলে শুরু করেছে এবং আমরা জানতে পেরেছি যে সকাল থেকেই যে গতকালকে পুলিশের কাছে জবানবন্দি দেওয়া কিংবা আজকে সকাল থেকে পুলিশের যে কারিগরি প্রক্রিয়া সেগুলো সম্পন্ন করে পুলিশের যে তদন্ত কর্মকর্তা তিনি সিএমএম আদালতে তার যে অভিযোগপত্র সেটি দাখিল করে এবং সেখানেই মূলত প্রধান আসামি হিসেবে সোহেল রানাকে দেখানো হয় এবং তার বিরুদ্ধে ধর্ষণ এবং যে হত্যা এই দুটি অভিযোগ তার বিরুদ্ধে আসলে দেখানো হয়েছে এবং তার যে স্ত্রী তার বিরুদ্ধে দেখানো হয়েছে যে হত্যার যে সহযোগী হিসেবে তাকে দেখানো হয়েছে এবং আমরা অপেক্ষা করছি কিছুক্ষণ পরেই হয়তো আমরা আরও বিস্তারিত জানতে পারবো। এখানকার যিনি দায়রা জজ আদালতে যাব কিছুক্ষণ পরেই, সেখানে সর্বশেষ আসলে ব্রিফ করবে এবং সেখানে আমরা আরও বিস্তারিত জানতে পারবো।
শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলায় সোহেল স্বপ্নাকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। সে খবর জানাচ্ছিলেন কামরুল হাসান জনি। 5 থেকে 7 দিনের মধ্যে রামিসা হত্যার বিচার সম্পন্ন হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, অপরাধীদের সর্বোচ্চ বিচারের জন্য সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। দুপুরে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে এসব তথ্য জানান তিনি। এদিকে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে তাকে দেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে বারবার আহ্বান জানানোর কথাও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তার এক্সট্রাডিশনের জন্য আমরা পত্র পাঠিয়েছি অনেক আগে, রিপিটেডলি, এবং আমরা এখনও চাই আইনানুগ প্রক্রিয়ায় তিনি এক্সট্রাডিশন চুক্তি ইন বিটুইন এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন টু কান্ট্রিজে এই বিধান মতে ভারত সরকার তাকে ফেরত পাঠাবেন। আমরা তো চাই তাকে তিনি বিচারের মুখোমুখি হন। আর রামিসা হত্যার বিষয়ে আসামিকে 7 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হয়েছি। খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। এর চাইতে বেশি কিছু করার আমাদের পক্ষে এই মুহূর্তে আর বোধহয় সম্ভব না। এবার বান্দরবানে 5 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ধর্ষকের বিচার চেয়ে থানা ঘেরাও করে স্থানীয়রা। শনিবার রাতে থানচি সদরের নতুন পাড়ায় এই ঘটনা ঘটে। সকালে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত বিজয় বড়ুয়াকে আটক করে পাড়ার লোকজন। স্থানীয়দের অভিযোগ, শনিবার রাতে শিশুকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে বিজয়। সকালে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরিবার। এই ঘটনায় অভিযুক্তকে আটক করে থানচি থানায় হস্তান্তর করে পাড়ার লোকজন। পরে ঘটনাটি জানাজানি হলে ধর্ষকের বিচারের দাবিতে থানা ঘেরাও করে স্থানীয়রা। এ সময় পুলিশ ও বিজিবির সাথে তাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কক্সবাজার আদালত চত্বরে হঠাৎ গোলাগুলিতে 2 জন গুলিবিদ্ধ হয়েছে। রোববার সকাল 11টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার সহযোগীদের নিয়ে একটি মামলায় হাজিরা দেওয়ার পর গুলিবর্ষণের ঘটনায় তার 2 সহযোগী গুলিবিদ্ধ হয়। বিস্তারিত থাকছে মোহাম্মদ মোর্শেদের প্রতিবেদনে। রোববার সকাল গড়িয়ে বেলা 11টা হঠাৎ করে আদালত চত্বরে ভেসে আসে একের পর এক গুলির শব্দ। মুহূর্তেই দিকবিদিক ছুটতে শুরু করেন বিচারপ্রার্থী, আইনজীবী ও সাধারণ মানুষ। আদালতের ভেতরে সৃষ্টি হয় ভয়াবহ আতঙ্ক। গুলির শব্দে পুরো আদালত এলাকা কেঁপে ওঠে। এ সময় মোটরসাইকেল যুগে পালিয়ে যেতে দেখা যায় অস্ত্রধারীদের। প্রকাশ্য এই হামলায় গুলিবিদ্ধ হন মহিউদ্দিন ও রনি নামে 2 স্বেচ্ছাসেবক দল নেতা। এছাড়াও আরো 3 জন আহত হয়েছেন। এখানে একটা ল্যান্ড ক্রুজার দাঁড়ার মাঝে গোলাগুলি হয়েছে, 2 জন লোক গুলিবিদ্ধ হয়েছে। কিন্তু কোর্ট প্রাঙ্গণ থেকে এভাবে ফিল্ম স্টাইলে সাক্ষীদেরকে ধরে নিয়ে গেছে বা বিচারপ্রার্থীকে ধরে নিয়ে যাবে, এটা কিন্তু খুব দুঃখজনক ব্যাপার। সেজন্য আমি আইনমন্ত্রী মহোদয় এবং এই স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। একপাশে আদালত, অন্য পাশে পুলিশ সুপারের কার্যালয়। এমন কড়া নিরাপত্তা বিস্তৃত এলাকায় প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় হতবাক সাধারণ মানুষ। বিচারপ্রার্থীদের প্রশ্ন, আদালত প্রাঙ্গণে যদি নিরাপত্তা না থাকে তাহলে মানুষ কোথায় নিরাপদ? দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। আমাদের অপরাধ কর্মকাণ্ড বেশি হয়ে গেছে। অতীতে আমরা এসব বিচার করিনি। বিচারহীনতার কারণেই সমাজের অসহিষ্ণুতা দিন দিন বাড়ছে এবং এই জন্য আমাদের একটা বড় ধরনের পরিকল্পিত অভিযান প্রয়োজন মনে করি। পুলিশ জানায়, কক্সবাজার সদরের ঝিলিংজা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগীদের নিয়ে একটি মামলায় হাজিরা দিতে আদালতে আসেন। হাজিরা শেষে আদালত চত্বর থেকে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এখন পর্যন্ত আমরা 2 জনকে আটক করছি। আর এখানে যে আলামত ছিল, কিছু আলামত এই অস্ত্রের যে খালি কোষা ব্যবহার হয়েছে, পিস্তলে ইগল মারে, আর যে একটা ম্যাগাজিন পাওয়া গেছে। বিভিন্ন দিকে আমাদের ডিবি এবং থানা পুলিশ এবং তাদের বিভিন্ন রাস্তা চেকপোস্ট বসানো হয়েছে। কারণ যেহেতু একটা প্রাইভেট কারে একজন লোককে নিয়ে গেছে, বলা হচ্ছে ওটা করার জন্য, আটক করার জন্য। ঘটনার পরপরই অভিযান চালিয়ে 3 জনকে আটক করা হয়। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোহাম্মদ মোর্শেদ, এখন কক্সবাজার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা 150টি অভিযোগ তদন্ত করা হবে। এরই মধ্যে চলছে
31টি মামলার তদন্ত। এসব তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রোববার ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও জানান, এখনও পর্যন্ত 22টি মামলার বিচার কাজ চলছে, আর অপেক্ষমান 2টি মামলা রয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ভুয়া মামলা দিয়ে কাউকে হয়রানি করা হবে না। সব ধরনের মামলা যাচাই বাছাই চলছে। সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে কিনা এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা চলমান থাকা অবস্থায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কোনো মন্তব্য করা ঠিক না, তাদের হস্তক্ষেপ করা উচিত না। নারী ও শিশু ধর্ষণ হত্যা মামলার বিচার সুষ্ঠুভাবে শেষ করতে সরকারকে সহযোগিতার আহ্বান জানান তিনি। আজকের যিনি অভিযুক্ত ব্যক্তি, তার যারা এটার সাথে সংশ্লিষ্ট, 23-26 তারিখে আমি আমার কর্মে যোগদানের পর আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ট্রাইব্যুনালে আমরা 22টি মামলা বিচার প্রক্রিয়া আছে, 2টি মামলা অন্তত রায়ের অপেক্ষমান আছে। আশা করি যে আমরা ঈদের পরপর 2টি মামলা রায় হয়ে যাবে। আমরা প্রায় 31টি মামলা ইনভেস্টিগেশনের প্রায় শেষ পর্যায়ে, সেগুলো বিচারে চলে আসবে। আমরা 150টি মামলা আমরা ইনভেস্টিগেশন হাতে নিয়েছি। গুম এবং খুন, গুম এবং ক্রসফায়ার, এই 2টি ঘটনার উপরে আমরা বিশেষভাবে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা এগুলোর ইনভেস্টিগেশন কাজ শুরু করে দিয়েছি সারা দেশে। তৈরি হয়েছে নতুন সিন্ডিকেট, ধরন পরিবর্তন হয়েছে চাঁদাবাজির। আগে ট্রাক প্রতি চাঁদা নেওয়া হলেও এখন হচ্ছে গরু প্রতি। প্রতিটি গরুর জন্য উত্তরাহাটে খামারিদের গুনতে হচ্ছে 1 থেকে 2,000 টাকা পর্যন্ত। রাজধানীতে গড়ে পশু প্রতি 1,500 টাকা চাঁদা দিলেও প্রায় 195 কোটি টাকার চাঁদা যাবে সিন্ডিকেট সদস্যদের পকেটে। বিস্তারিত ইরফান আহমেদের ক্যামেরায় আরিফ হোসেনের প্রতিবেদনে। সেটার ভিতরে একটা গরুতে আপনার 1500-1200 টাকা, একটা খুঁটি বটে একটা গরু প্রতি। তাহলে শেডের ভিতরে যাইতে কইছে তো আপনারা টাকা সে কি কোন, তো শেড পূরণ না করে তারা রাস্তার ভিতরে গরু বাঁধতাছে। শুধু কি আমার এটাই নির্দেশ না, ওখান থেকে শুধু এইটাই নির্দেশ? আপনি আমাকে বলেন, আমি দেখেন জিজ্ঞেস করেন কে টাকা দিছে না দিছে। আপনার একজন বেছেন দেখেন গরু বাঁধেন, একজন বেছেন এখান থেকে বাঁধেন না। আমি 2800 টাকা দিলাম বললে এই জায়গাটা আমি আপনাকে করে দেবো, এই বাবদ আপনাকে 1000 টাকা দেওয়া লাগবে। প্রায় 20 বছর এই খামারিরা চুয়াডাঙ্গা থেকে ঢাকায় গরু নিয়ে আসে, তবে এমন অভিজ্ঞতা হয়নি আর কখনো। ঢাকা সব প্রত্যেক বহুত হাট করেছি, কুমলাপুর এত বড় বড় হাট, সেখানে কোনো শেড নেই। তাহলে হাটটা একবার তুলে দিতে হবে না, আমাদের হাটে আসতে নিষেধ করতে হবে। এ তো গেল গরুর হাটের ঠিক সামনের ঘটনা। উত্তরের গরুর হাটের ভেতরের কি অবস্থা? রাস্তা আসতে ঝামেলা হয় নাই, এখানে ঝামেলা খালি এই হইতেছে, একবার বাদ্যের কায় আবার ছাড়িয়ে দেয়, আবার হরে। গরু প্রতি 20 প্রতি 1500 টাকা চাইছে। তাহলে 30টা গরুর কত টাকা যায়? 1,500 করে 30টা গরুর কতগুলো টাকা যায়? যেখানে লাভ সেখানে তারা লীল আছে। চাঁদাবাজদের দৌরাত্ম্য সব জায়গায়। চাঁদার টাকার হিসেব নিয়ে খামারিদের সাথে ঝগড়ায় জড়াচ্ছেন হাট কর্তৃপক্ষ। আজকে আবার টাকার কথা বলতে আসছিল, হাটের উত্তর মাথায় ওই টাকা নিয়ে ওদের সাথে একটু গোলমাল হচ্ছে। 2 টাকা কামানোর জন্য আসছে। এখন যদি মনে করেন থেকে যদি 1500 টাকা নেওয়া হয়, তাহলে এরা কি লাভ করতে পারবে? আগেই ঘোষণা দেয়া আছে, গরু বিক্রি হলেই গুনতে হবে চাঁদার টাকা। পরিবর্তন হয়েছে চাঁদার ধরন। এখন রাস্তাঘাটে আর চাঁদাবাজরা দাঁড়িয়ে থেকে ট্রাক থেকে গরুর জন্য টাকা নেন না, খোদ হাটের মধ্যেই প্রতিটি গরুর জন্য যারা গরু নিয়ে আসেন তাদের গুনতে হয় 1 থেকে 1,500 টাকা। কোনো কোনো ক্ষেত্রে এই টাকার পরিমাণ 2,000। এটি উত্তরার এই হাটের গল্প। চলুন জেনে আসি অন্য হাটগুলোর অবস্থা কি। তেজগাঁও গরুর হাট। এখানে খোলাখুলি চাঁদার ঘটনা না থাকলেও গরুর দড়ি খুলে জায়গা দখল করা নিত্যদিনের ঘটনা, আর এর পিছনেই লুকিয়ে থাকে চাঁদার মূল গল্প। আমি গরু জায়গায় বাঁধতেছি, আর একজন বললো যে জায়গায় আমি গরু বাঁধবো, আমি জায়গা দখল করবো, সেও চেষ্টা করে। বলছে টাকা ওই রিস্ট্রি করতে এসে গরু আমাদের কাছে 1000 কথা কইছে। হাট মালিক জোর করে লাভও নিতে পারবে না বেলা থাকলে। চাঁদাবাজরা হয়েছে সিন্ডিকেটের মার্কেট সদস্য, তবে প্রশাসন বলছে জিরো টলারেন্স নীতিতে চাঁদাবাজদের দমন করা হবে। ইতিমধ্যেই তালিকা তৈরি করা হচ্ছে, নেওয়া হচ্ছে ব্যবস্থা। ঢাকা মেট্রোপলিটন এলাকায় এই ধারে কোনো চাঁদাবাজি করে না, কাউকে রাস্তায় দাঁড়াতে দেবে না। কুরবানির গাড়ি যে গন্তব্যে সেই গন্তব্যে গাড়ি নিয়ে যাবে, এই জন্য পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা আছে এবং আমরাও
গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছি, কেউ যেন কোনো রকম কুরবানির পশু কেনে কোনো রকম অপতৎপরে লিপ্ত হতে না পারে। আমাদের যে তালিকা ছিল প্রায় 1100-র মতো, এই তালিকাভুক্ত 195 জন, এবং এই তালিকাভুক্তদেরকে যারা সহায়তা করে এইরকম আরও 375 জন চাঁদাবাজ আমরা গ্রেপ্তার করেছি। এবং গরুর মার্কেট কেন্দ্রিক কোনো ধরনের যেন ছিনতাই, চাঁদাবাজি বা অন্য কিছু না হয় সেই ব্যবস্থাও থাকবে। বিশ্লেষকরা বলছে, রাজনীতিবিদ, প্রশাসন ও ক্যাডারদের সমন্বয়ে তৈরি হয়েছে চাঁদার সিন্ডিকেট। গোড়া থেকে না ধরা গেলে থামানো যাবে না চাঁদাবাজি। মাঠ পর্যায়ের চাঁদাবাজদের তালিকার পাশাপাশি এটাও মানুষ দেখতে চায় যে যারা এই মাঠ পর্যায়ের যারা চাঁদাবাজ, সে কার কথায় চাঁদাবাজিটা করছে, তার এই চাঁদাবাজির পিছনের শক্তিটাকে, তাকেও মানে তালিকা করে তাকেও আইনের আওতায় আনা প্রয়োজন। মাঠ পর্যায়ের চাঁদাবাজদের তালিকা করে গ্রেফতারের মাধ্যমে চাঁদাবাজি প্রতিরোধ করা যাবে না বলে ধারণা সমাজ বিশ্লেষকদের। দরকার চাঁদাবাজদের পেছনের ব্যক্তিকে আইনের আওতায় আনা। আরিফ হোসেন, এখন, ঢাকা। জমে উঠেছে কোরবানির পশুর হাট। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন ঢাকা থেকে আতিক মেজবা লগ্ন এবং ফেনী থেকে সুলাইমান ডালিম। শুরুতেই যেতে চাই লগ্নর কাছে। লগ্ন, জানাবেন যে আপনি যেই হাটে আছেন সেখানে গবাদি পশুর সরবরাহ এবং দরদাম কেমন? সাকিব, জানিয়ে রাখতে চাই, ঈদের যেহেতু এখনো বেশ কয়েকদিন বাকি রয়েছে, ক্রেতাদের ভিড় কম, তবে সরবরাহ কিন্তু পর্যাপ্ত। আমরা এখানে কিছুক্ষণ আগে এসেছি, আমরা ঘুরে দেখেছি, সব জায়গায় ঘুরে যে বিষয়টি আমরা স্বাভাবিকভাবেই দেখেছি, এখানে আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসলে বিক্রেতারা রয়েছেন, ব্যবসায়ীরা রয়েছেন, খামারিরা রয়েছেন, সবাই এখানে এসেছেন এবং এখানে এসেই কিন্তু তারা তাদের যে বেচা কেনার বিষয়টি সেটি করছেন। এখানে মূলত 3টি এলাকা রয়েছে, কমলাপুর, গোপীবাগ বা মুগদাই এলাকার যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু এখানে আসেন এবং এখানে তাদের যে কোরবানির জন্য যে পছন্দের যে গবাদি পশু আছে সেটি এখান থেকে কিনে থাকেন। আমরা কথা বলেছি এখানে হাসিল ঘর, অর্থাৎ এখানে যারা হচ্ছে বিক্রয় তালিকাভুক্ত বা নথিভুক্ত করার সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের সাথেও আমরা কথা বলেছি। তারাও কিন্তু স্পষ্টভাবে আমাদেরকে নিশ্চিত করেছে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা এখানে নেই। তবে যেহেতু এখনো শুরুর দিকে রয়েছে, অর্থাৎ বেশ কয়েকদিন বাকি রয়েছে, এই সময়টাই কিন্তু স্বাভাবিকভাবেই আসলে যে বেচা কেনা সেটি একটু কম থাকে। তবে সময় যত গড়ায়, অর্থাৎ ঈদ যত ঘনিয়ে আসে, শেষ মুহূর্তে কিন্তু এই বিক্রি বহুগুণে বেড়ে যায়। আপনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে দাম কেমন দেখছি, আমরা কথা বলেছিলাম, তারা বলছেন দাম খুবই স্বাভাবিক পর্যায়ে রয়েছে, অর্থাৎ খুব কম বা খুব বেশি এমনটি নয়, এবং আশা করছেন যে শেষ মুহূর্তে গিয়ে সেই দাম আরেকটু চড়া হবে এবং তারা তাদের যে ন্যায্য যে মূল্য রয়েছে সেটি পাবে। একই সাথে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের একটা তৎপরতা, এবং সেই তৎপরতা নিশ্চিত করার কারণেই আসলে অবৈধভাবে যেন কোনো ধরনের অসাধু উপায় কেউ অবলম্বন না করে, সব দিক থেকেই যেন এই বিষয়টি নিশ্চিত করবার একটি বিষয় কিন্তু সেখান থেকে দেখা হয়েছে এবং এখন পর্যন্ত সেই বিষয় থেকে কোনো ধরনের আসলে ঘাটতি আমরা এখন পর্যন্ত স্বাভাবিকভাবে দেখতে পাইনি। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেহেতু আবহাওয়া সংক্রান্ত প্রতিবন্ধকতা আছে এবং সেই বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়া মোকাবেলা করবার জন্য আসলে যে ধরনের আসলে প্রস্তুতি নেওয়া উচিত, সব ধরনের প্রস্তুতি আমরা এখন পর্যন্ত এখানে দেখেছি। তো সাকিব, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। রাজধানীর পরে যেতে চাই ফেনীতে সুলাইমান ডালিমের কাছে। ডালিম, জানাবেন যে হাটে বেচাকেনা কেমন চলছে এবং সীমান্ত দিয়ে পশু অনুপ্রবেশ ঠেকাতে কর্তৃপক্ষের প্রস্তুতি কেমন? সাকিব, পবিত্র ঈদুল আজহার জন্য হাতে আরো 4 দিন বাকি। এই সময়ে ফেনীর যে স্থায়ী অস্থায়ী মিলিয়ে 129টি হাট রয়েছে। আমরা দেখেছি যে সবগুলো হাটেই মূলত যে পশুর যে বিক্রি কিনি সেটি মোটামুটি একদম জমজমাট বলা চলে, অর্থাৎ হাটগুলোতে পশু আসছে এবং বিক্রি কিনেও শুরু হয়েছে। তবে এখনো বিক্রি কিনি কিছুটা কম, তবে বিক্রেতা এবং ক্রেতারা যেটি বলছেন আগামীকালকে অথবা এর পরের দিন থেকে মূলত বেশি করে বিক্রি কিনি শুরু হবে। আমরা এখন যে স্থানটিতে আছি এটি ফেনী শহরের দাউদপুল কাঁচা বাজার সংলগ্ন সুইমিং পুল মাঠ। এই যে হাটটি এটি মূলত 4 দিনের বাজার। আজকে প্রথম শুরু হলো, আজকে থেকে শুরু করে আরো 4 দিন এই হাটটি থাকবে। আমরা দেখেছি যে দুপুর থেকে এই হাটে কিন্তু গরু আসছে, মহিষ আসছে এবং বিভিন্ন ধরনের খাসি এবং ছাগল আসছে। কয়েকটি পশু বিক্রি হয়েছে এবং বাকি পশু বিক্রি করার জন্য ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে যে হাঁকডাক সেটি দেখেছি। এছাড়াও আমরা গতকাল এবং সকালে ফেনীর পাঁচগাছিয়া, মোহাম্মদপুর,
লুদ্দার পার্শ্ব বিভিন্ন বাজারে দেখেছি যে সেখানে পর্যাপ্ত পরিমাণ পশু আছে। তবে দামের বিষয়ে আমরা দেখেছি যে মিশ্র প্রতিক্রিয়া। বিক্রেতারা বলছেন যে তাদের যে খরচ সেই খরচ পুষিয়ে তারা কিন্তু সঠিক যে দাম সেটি কিন্তু পাচ্ছেন না। অপরদিকে ক্রেতারা বলছেন যে অন্যান্য বছরের চাইতে এবছর দাম কিছুটা বেশি, যার কারণে তাদেরকে হতে হচ্ছে। আর এখানকার যে খামারি এবং লালন পালনকারী রয়েছেন তারা বলছেন যে যেহেতু সীমান্ত লাগোয়া 3টি উপজেলা রয়েছে, প্রতি বছর ঈদের একদম ঘনিয়ে এলে কিন্তু সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ করে, যার কারণে দাম পড়ে যায়, তারা ক্ষতিগ্রস্ত হয়। সে কারণে প্রশাসনকে নজরদারি করার জন্য তারা বলছেন। অপরদিকে বিজিবি বলছে তারা কিন্তু সীমান্ত দিয়ে নজরদারি করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ট্রেন যোগে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। রোববার সকাল থেকে রাজধানীর কমলাপুর রেল স্টেশন ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। সকাল থেকে যাত্রীদের ভিড় দেখা গেছে রাজধানীর বাস টার্মিনালগুলোতে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কয়েক স্থানে নিরাপত্তা ব্যবস্থা করছে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জাবেদ আবদুল্লাহর প্রতিবেদনে। শেকড়ের টানে ঘরে ফিরছে মানুষ, যেখানে যাত্রীদের অনেকেরই পছন্দ রেল। ঈদ যাত্রার দ্বিতীয় দিনে রোববার সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। এদিন বিলম্বে ছাড়ে সিলেটগামী পারাবত, চিলাহাটির নীলসাগর ও লালমনিহাটের বুড়িমারি এক্সপ্রেস। এছাড়া অধিকাংশ ট্রেন নির্ধারিত সময় ঢাকা ছেড়ে গেছে। কুড়িগ্রাম পর্যন্ত যাইতে 10 ঘন্টা সময় লাগতে পারে, বা তার একটু বেশি সময় লাগে, কারণ ঈদ যাত্রার সময় একটু বেশি সময় লাগে। যাত্রীরা জানান ভিড় এড়াতেই আগে ভাগে বাড়ি ফিরছেন তারা। অনলাইনে টিকিট পেতে কিছুটা জটিলতা থাকলেও এবার ঈদ যাত্রায় রেল পথে বড় কোনো ভোগান্তি নেই বলে জানান তারা। হ্যাঁ, ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছি, অনেক ভালো লাগছে, সবার সঙ্গে ঈদ করবো। বাড়িতে আমার মেয়ে আছে, মেয়ের হাজবেন্ড আছে, শাশুড়ি আছে। এদিন সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, শিডিউল বিপর্যয় রোধে কাজ করছে সরকার। তার দাবি স্বস্তির হবে এবারের ঈদ যাত্রা। ব্যবস্থার মধ্যে যা আছে তাই নিয়ে আমরা চেষ্টা করছি, আমি মনে করছি স্বস্তির হবে। আর পরিবেশের অনেকটা উন্নতি হয়েছে। যাত্রীরাও আমাকে বলেছে একেবারে জরাজীর্ণ অবস্থা ছিল, এখন যে কোনো সমাজে সার্ভিসটা ভালো, পরিবেশটা ভালো, শিডিউলটাও ভালো, টিকিট যে বিক্রি হয়েছে সেখানে কোনো অনিয়ম বা সিন্ডিকেট এরকম হয়নি। সবসময় তদারকি আছে। অনলাইনের ভিত্তিতে যে আগে মাঠ করেছে তাকে আবার টিকিটটা দিতে সক্ষম হয়েছে। রোববার 43টি লোকাল ও 23টি মেইল কমিউটার মিলিয়ে 66টি ট্রেন ঢাকা ছেড়ে যাচ্ছে। এছাড়া ঈদ যাত্রায় যাত্রীদের জন্য 5 জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এদিকে সকাল থেকে যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে রাজধানীর বাস টার্মিনালগুলোতে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করেছে আইন শৃঙ্খলা বাহিনী। দুপুরে গাবতলী বাস টার্মিনাল ও গরুর হাট পরিদর্শনে যান র্যাব মহাপরিচালক আহসান হাবিব পলাশ। বলেন, ঈদের সময়টাতে ফাঁকা এলাকায় কোথাও কোথাও চুরি ছিনতাইয়ের চেষ্টা হয়। এসব মোকাবেলায় র্যাব তৎপর থাকবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম দমনে র্যাব তার নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং আবিধানিক কার্যক্রম অব্যাহত রাখবে। তবে এখনও কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছে না বলে দাবি বাস কাউন্টার মালিকদের। ফলে অতিরিক্ত ভাড়ার সুযোগ নেই বলে দাবি তাদের। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা। ঈদের ছুটিতে শহর ছাড়ছে মানুষ। রাজধানীর সড়ক ও রেলপথে বেড়েছে যাত্রীর চাপ। এ নিয়ে বিস্তারিত জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন ইমদাদুল আজাদ। ইমদাদ, জানতে চাই যে ঈদযাত্রায় ভিড় কেমন দেখছেন এবং যাত্রীদের কি কোনো অভিযোগ আছে কিনা? হ্যাঁ সাকিব, আমরা আছি মহাখালী বাস টার্মিনালে। এখানে আমরা দেখছি যাত্রীদের প্রচণ্ড ভিড় আছে, উপচে পড়া ভিড়, এবং প্রচণ্ড গরম এবং ভ্যাপসা আবহাওয়া উপেক্ষা করে যাত্রীরা এখানে অপেক্ষা করছে। তাদের একটাই চাওয়া যেন একটু নির্বিঘ্নে বাড়ি যেতে পারে। তাদের অভিযোগ অবশ্যই আছে। এখানে এই বাস টার্মিনালে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, মোটামুটি সারা বাংলাদেশেরই বাস এখান থেকে ছাড়ে। তো এটার দক্ষিণ প্রান্তে সাধারণত ময়মনসিংহ অঞ্চলের বাসগুলো ছাড়ে। তো ময়মনসিংহ অঞ্চলের যাত্রীদের যে অভিযোগ, তারা টিকিটের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। অনেক যাত্রী 4 ঘন্টা ধরে লাইনে অপেক্ষা করছে। আজকে 4 ঘন্টা পরে যারা টিকিট পেয়েছে
কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত বাস সেই বাসটি এখনও পৌঁছায়নি। যে বাস মালিক কর্তৃপক্ষ যারা বলছে যে চাহিদার তুলনায় তাদের অতিরিক্ত টিকিট বিক্রি হওয়ার কারণে তারা সেভাবে আসলে যাত্রীদের সেবাটা পর্যাপ্ত দিতে পারছে না। অন্যদিকে এখানে যারা হবিগঞ্জ সিলেট অঞ্চলের যে যাত্রী রয়েছে তাদের টিকিটের তারা আজকে যে যাত্রীরা আসছে তারা আজকে টিকিটটা পাচ্ছে না। অন্যদিকে বগুড়া, নওগাঁ, নাটোর এই অঞ্চলের যাত্রীদের অভিযোগ যারা বগুড়ায় যাবে তাদেরকে টিকিট কাটতে হচ্ছে ওই বাসের শেষ গন্তব্যস্থল অর্থাৎ নওগাঁ বা নাটোরের। বগুড়ার ভাড়া যদি হয় 550-এর মধ্যে তাদেরকে সেই ভাড়াটা নওগাঁর ভাড়া দিয়ে যেতে হচ্ছে, অর্থাৎ 200 টাকা অন্তত বেশি দিয়ে তাদেরকে ভ্রমণ করতে হচ্ছে। অনেক ক্ষেত্রেই অনেক কাউন্টারই আবার বগুড়া বা নওগাঁর মতো এই জায়গাগুলোরও তাদের আসলে টিকিট পর্যাপ্ত দিতে পারছে না। অন্যদিকে রংপুর, ঠাকুরগাঁও সহ পঞ্চগড় এই অঞ্চলের যাত্রীদেরও পর্যাপ্ত তারা টিকিট পাচ্ছে না। সাকিব, এই ছিল মহাখালী বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। ঈদযাত্রার খবর জানাতে যুক্ত ছিলেন ইমদাদুল আজাদ। ফরিদপুরে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে 2 নারী সহ 5 জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে। দ্রুত গতি ওভারটেকিংয়ের কারণে দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ। মফিজুর রহমান শিপনের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। কোনোভাবেই থামছে না সড়কে মৃত্যুর মিছিল। চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পথে চালক সহ প্রাণ গেল 5 জনের। পুলিশ জানায় মাদারীপুর থেকে অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন জাহাঙ্গীর ও আলমগীর সহ তাদের স্ত্রী মাজেদা বেগম ও খুরশিদা বেগম। ফরিদপুরের নগরকান্দা উপজেলার শঙ্করপাশা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিআরটিসি বাসের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই নিহত হন চালক কাউসার সহ 5 জন। অ্যাম্বুলেন্স আর বিআরটিসি বাস রাস্তার উপরে, অ্যাম্বুলেন্সটা ভেঙে চলে গেছে। আর 3টি লাশ অ্যাম্বুলেন্সের পাশে রাখা আছে রাস্তার সাইডে, আর 2টি লাশ অ্যাম্বুলেন্সের ভিতরে অবস্থান করছে। 3 জনকে অ্যাম্বুলেন্স থেকে আমরা বের করার পরবর্তীতে 2 আটকে ছিল। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে 2 জনকে উদ্ধার করে। আমি সার্চ করে সমস্ত লোককে উদ্ধার করে আমার বডি ব্যাগে আমি পুলিশের কাছে, হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করি। দুর্ঘটনার পর ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। রোড যাতে কোনো ধরনের যান যাতে তৈরি না হয়, গাড়ি যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, সেজন্য আমরা ব্যবস্থা গ্রহণ করি। নিহত একই পরিবারের 4 জনের বাড়ি মাদারীপুরের মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামে এবং অ্যাম্বুলেন্স চালকের বাড়ি সদর উপজেলার সৈদারবালি এলাকায়। দ্রুত গতি ও ওভারটেকিংয়ের কারণে দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। দুর্ঘটনার পর বাসটি জব্দ করেছে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ। এখন ফরিদপুর। টাঙ্গাইলের বাসাইলে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 3 শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতরা করটিয়া HM ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। রোববার দুপুরে উপজেলার কাশিল ইউনিয়নের বাংরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, টাঙ্গাইলগামী একটি সিএনজি বাংরা কালীঘর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিক্ষার্থীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত 2 জনকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জ্বালানি খাতে বাংলাদেশ স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষ হলে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অন গ্রিড রুফটপ এর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুরোধে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অন গ্রিড রুফটপের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। উদ্বোধনের পর সাংবাদিকদের ব্রিফ করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বলেন, বিদ্যুৎ স্বাবলম্বী হতে নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে সরকার। সংসদে স্থাপিত সোলার সিস্টেম থেকে 5 থেকে 6 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে বলেও জানান তিনি। বলেন, বিদ্যুতের সমস্যার সমাধানে আলোচনা হবে আগামী অধিবেশনে। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের হুইপবৃন্দ ও সংসদ সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশ্বাস করি জাতীয় সংসদ ভবন লুইখানে নির্মিত নকশায় নির্মিত এই জাতীয় সংসদ ভবন অবশ্যই আমাদের গণতন্ত্রের প্রতীক এবং আজ সেই ভবনের ছাদে শৈল শক্তিকে কাজে লাগিয়ে আমরা মনে হয় প্রমাণ করার চেষ্টা করছি নেতৃত্ব কেবল নীতিতে নয় বরং বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হতে হবে। উপস্থিতিবৃন্দ, বাংলাদেশ আর জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করতে চেষ্টা করছে। আমাদের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, শিল্পায়ন বাড়ছে, বিদ্যুতের চাহিদাও দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। হাম উপসর্গে আরও 16 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন আক্রান্তের সংখ্যা 1434 জন। সকাল 8টা পর্যন্ত গেল 24 ঘন্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে আজও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 52 জনে। বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে প্রায় 300 রোগী। একইভাবে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখনও ভর্তি আছে 132 জন। অন্যদিকে ময়মনসিংহে আজও এক শিশু মারা গেছে। হাম ও উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে বাড়ছে ভর্তি রোগীর সংখ্যা। ছোটদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন বড়রাও। বিএনপি সরকারের ইশতেহারগুলো তথ্য ও জনসংযোগ কর্মকর্তাদের নখদর্পণে রাখতে হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে অনুষ্ঠানে তিনি কথা বলেন। মিস ইনফরমেশন ও ডিসইনফরমেশন রোধে এআই এর ব্যবহার জরুরি জানান তথ্যমন্ত্রী। এই উপদেষ্টা এবং আপনাদের অন্যান্য সকল সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথাবার্তা বলে আপনাদের জন্য আমরা সময় উপযোগী একটা কারিকুলামের কথা চিন্তা করছি, যেই কারিকুলামটা আপনাদের সকলের মধ্যে ক্যাপাবিলিটিটা বিল্ড আপ করবে। আপনারা অবশ্যই ক্যাপাবেল, বাট এটাকে আরো সময় উপযোগী করার জন্য যে নলেজগুলি খুব দ্রুত আপনার সামনে প্যাকেজ আকারে আসা দরকার, এটা দেওয়ার জন্য একটা চিন্তা আমাদের আছে। খুব যত দ্রুত সম্ভব এটা করব। এবং সেই ক্ষেত্রে যেহেতু আমাদের প্রচলিত স্ট্রাকচারের মধ্যে এই নলেজগুলি নাই, তাহলে আমাদেরকে এই নলেজটা আউটসোর্সিং করতে হবে। এবং তখন এই আউটসোর্সিং নলেজটা যদি আপনাদের এই জনবলকে আমরা যদি ট্যাগ করে দিতে পারি, তখনই কিন্তু আপনাদের প্রত্যেকের দক্ষতা এবং ক্রিয়েটিভিটি তখন বেড়ে যাবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরে সেনা সদস্যদের বহনকারী একটি ট্রেনে ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত 24 জন, যাদের বেশিরভাগই দেশটির সেনাবাহিনী ও তাদের পরিবারের সদস্য। জিও নিউজ জানিয়েছে ঈদের ছুটিতে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন তারা। ট্রেনটি একটি জংশন পার হওয়ার সময় বিস্ফোরক বোঝায় একটি গাড়ি ধাক্কা দেয়। সে সময় বিকট শব্দে আগুন লেগে যায় দুটি বগিতে। এছাড়াও আগুনে পুড়ে যায় রেললাইনের পাশে থাকা প্রায় 10টি গাড়ি। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এরই মধ্যে এর দায় স্বীকার করেছেন বেলুচ লিবারেশন আর্মি। এটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা বলে দাবি তাদের। মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের বাইরে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার হাউস কম্পাউন্ডে সিক্রেট সার্ভিস সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় 21 বছরের এক তরুণ। এক রিপোর্টারের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে সে সময় প্রায় 25 থেকে 30টি গুলির শব্দ কেঁপে ওঠে হোয়াইট হাউস প্রাঙ্গণ। স্থানীয় সময় সন্ধ্যা 6টায় এই ঘটনা ঘটে। পরে ইউনিফর্মড ডিভিশনের কর্মকর্তাদের গুলিতে নিহত হন সে সন্দেহভাজন হামলাকারী। এ সময় এক পথচারী আহত হয়েছেন। এদিকে হামলার পর হোয়াইট হাউসের আশেপাশের এলাকার লকডাউন তুলে নিলেও এখনও সতর্ক অবস্থানে সিক্রেট সার্ভিসের সদস্যরা। জানা গেছে হামলার সময় হোয়াইট হাউসের নর্থ লনে উপস্থিত ছিলেন সাংবাদিকরা। হাউজের ভেতরেও ছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর কয়েক ঘন্টা পরেই ইরান শান্তি চুক্তি নিয়ে সুখবর আসছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ভারত সফরকালে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এর আগে মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলি মিত্রদের সঙ্গে ফোন আলাপের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে সমঝোতা অনেক দূর এগিয়েছে। অপরদিকে খসড়া শান্তি চুক্তির কাছাকাছি বলে দাবি জানিয়েছে তেহরান। এ বিষয়ে শিগগিরই উভয় পক্ষের মধ্যে বৈঠক হবে বলে প্রত্যাশা ইসলামাবাদের। তবে হরমুজ প্রণালী ও পরমাণু ইস্যুতে চুক্তি অগ্রগতি ভেস্তে যাওয়ার শঙ্কা প্রকট। এবার খেলার প্রসঙ্গ। নারী টি-20 বিশ্বকাপে অংশ নিতে রাতে দেশ ছাড়ছে বাংলাদেশ নারী দল। বিশ্বকাপ যাত্রার আগে শেষ সংবাদ সম্মেলনে দল নিয়ে হাজির নিজের প্রত্যাশার কথা জানালেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বৈশ্বিক আসরে পাকিস্তান এবং নেদারল্যান্ডস ম্যাচ সহ অন্তত 3 ম্যাচ যে জয়ের আশা তার।
আমার কাছে এবার যেটা মনে হচ্ছে আমাদের এর থেকে বেটার পসিবিলিটিস আছে যে আরও ম্যাচ উইনের সংখ্যা বাড়িয়ে তোলা এবং কারণ হচ্ছে আমি যেটা ফিল করি যে টিমের ভিতরে এখন অনেক পারফর্মার অ্যাড হয়েছে যেটা আগে ছিল না। আগে 2-1টা প্লেয়ারের উপর অনেক ডিপেন্ডেন্ট ছিল টিম, বাট এখন নাওয়াডেজ কিছু প্লেয়ার আছে যারা হচ্ছে কাম আপ করতেছে টিমের পারফরমেন্সে এবং তারা আছে এবং স্পেশালি হচ্ছে প্লেয়ারদের ভিতরে যে হাংরিনেসটা আছে যে না আমরা আসলে ওয়ার্ল্ড কাপের মধ্যে স্টেজে ভালো খেলতে চাই না, শুধু আমরা ম্যাচ উইন করতে চাই। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি 100% ফিট এনাফ, তাই বলে আমি হচ্ছে সিলেক্টেড হয়েছি T20 ওয়ার্ল্ড কাপের টিমে। এই ছিল এখন বিকেলের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/ekhon tv।